মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান আঘাত পাল্টা আঘাতের সেই যুদ্ধের রেশ ছড়িয়ে পড়েছে অন্যান্য স্থানেও। কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত হচ্ছে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো। আসলে এই যুদ্ধ কতটা প্রভাব ফেলবে, তার নিরাপত্তা সংকট কতটুকু, তা নিয়ে আজকে আমরা আলাপ করব নিউজ অ্যান্ড নওয়াজে। আমি সঙ্গে আছি মাহাদি হাসান, আর আমাদের সঙ্গে আছে নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ডক্টর নাসিরুদ্দিন আহমেদ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার ধন্যবাদ। জন্য। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যেটা হয়েছে যে যুদ্ধের কারণে নাগরিক কিছু সংকট তৈরি হয়েছে বাংলাদেশেও। যেমন আমাদের এখন তেলের একটা সংকট যাচ্ছে। এটা নিয়ে আ কদিন পরপরই আমাদের দুশ্চিন্তায় থাকতে হয়। আর ভোগান্তি তো আছেই। রাত জেগে পেট্রোল পাম্পে দাঁড়াতে হয়, তারপরে তেল পাওয়া যায়। তাও আবার আ রেশনিং সিস্টেম চলে এসছে। আজকে প্রথমবারের মতো অনেক দিন পর লোডশেডিং এক্সপেরিয়েন্স করলাম সকালবেলা। ১ ঘন্টার বেশি কারেন্ট ছিল না। তো এই ভোগান্তিগুলো নিয়ে কিছুটা দুশ্চিন্তা। আর সামনে দ্রব্যমূল্যর কি দাঁড়াবে, যেহেতু সমস্ত পৃথিবীতেই এখন ইন্স্যুরেন্স বেড়ে গেছে, জাহাজের চলাচল ঝুঁকি হয়ে গেছে। আমাদের দেশেও এটার প্রভাব তো পড়বেই, এটা তো স্বাভাবিক। তো বেতন তো বাড়বে না। স্বাভাবিকভাবে এটা নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে। আচ্ছা, সেটা থাকলে ইকোনমিক জি। ব্যাপারটা। অ্যাজ এ সিকিউরিটি কনসার্নটা কি হইতে পারে? আমি আগে মধ্যপ্রাচ্য থেকেই যদি আসি, যে যুদ্ধটা এখন যে অবস্থায় আছে, আমরা যুক্তরাষ্ট্র থেকে এক ধরনের বক্তব্য শুনছি, ইরানের কাছ থেকে এক ধরনের বক্তব্য শুনছি। আপনার এক্সপার্টিজ আসলে কি বলে যে এই ধরনের অস্ত্র নিয়ে ইরান যুদ্ধ করছে বা সামাল দিচ্ছে, এই যুদ্ধটা কতদিন স্থায়ী হতে পারে, কোন দিকে যেতে পারে? এটা একটু মানে একটা যুদ্ধের নেপথ্যে তো বেশ কিছু কারণ থাকে। এবারে যেই সময়ে আমেরিকা এই আক্রমণটা করলো ইরানের উপরে, এটা কিন্তু একটা নেগোসিয়েশন হচ্ছিল। ওমানের মধ্যস্থতায় একটা শান্তি প্রক্রিয়া অনেকখানি এগিয়ে গিয়েছিল এবং তারপরে হঠাৎ করে সেখানে একটা ডেডলক হয়ে গেল এবং ডেডলকের পরপরই আমরা দেখলাম যে কোনো রকম ঘোষণা ছাড়াই একদিন হঠাৎ করে আক্রমণ হলো এবং আক্রমণটা কতটা আকস্মিক ছিল ইরানিদের জন্য এটার একটা মাত্রা বোঝা যায় যে প্রথম হিটেই যখন তাদের শীর্ষ ধর্মীয় নেতা এবং বেশ কয়েকজন সামরিক কমান্ডার এবং তাদের যে অ্যালিট ফোর্স ছিল রিপাবলিকান আচ্ছা। গার্ড, তাদের যে প্রধান সামরিক কমান্ডার ছিলেন তিনি মারা গেলেন এবং আরও কয়েকজন ডিফেন্স সেক্রেটারি মারা গেলেন এবং শীর্ষস্থানীয় যেই কয়জন মারা গেলেন। সাধারণত যুদ্ধ যখন একটা ঘোষণা দিয়ে হয় তখন এত সিনিয়র লেভেলের নেতা কিন্তু এক জায়গায় কখনো হয় না। তারা সবসময় বিচ্ছিন্ন থাকে যাতে করে বিকল্প কমান্ডটা সবসময় থাকে। মানে আমাদের সেনাবাহিনীর ভাষায় কমান্ডার আর সেকেন্ড ইন কমান্ড, তারা কখনো এক জায়গাতে যুদ্ধ পরিস্থিতিতে হয় না। তারা একটু দূরত্ব বজায় রাখে, অন্তত এক শেলে বা এক আঘাতে যাতে দুজন একসাথে ধরাশায়ী না হয়। কিন্তু এটা ইরানের ক্ষেত্রে হয়নি। তার মানে আসলে তারাও আশাবাদী ছিল যে হয়তো শান্তি প্রক্রিয়া, যদিও ট্রাম্প ঘোষণা দিয়েছিল সে আক্রমণ করবে, এটা যুদ্ধক্ষেত্রে তো চাপের জন্য এটা বলেই। কিন্তু শান্তি প্রক্রিয়াকে টেবিলে যখন শান্তি প্রক্রিয়া চলে তখনও কিন্তু একটা ওইরকম উত্তেজনা থাকে। আমরা তো পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রক্রিয়ার সময় আমরা মাঠে ছিলাম, পার্বত্য চট্টগ্রামেই ছিলাম, তখনও দেখেছি দুই পক্ষ কাছাকাছি পৌঁছে যাচ্ছে কিন্তু আবার নতুন করে এক জায়গা থেকে আরেকটা চাপ আসছে, আরেকটা চাপ আসছে। এটা হলো যে যেই নেগোসিয়েশন টেবিলে অপর পক্ষকে একটু বাড়তি সুবিধা আদায়ের একটা কৌশল, ইরান সেটাই ভেবেছিল। কিন্তু না হলে এরকম সিনিয়র কমান্ডাররা একসাথে হয়ে বসে একটা সিদ্ধান্ত নেবেন, এটা হয় না যুদ্ধক্ষেত্রে। এটা একটা অস্বাভাবিক সামরিক রীতি। তো এটা তো বোঝা যাচ্ছে যে অস্বাভাবিকভাবে এটা ঘটেছে এক। আর আরেকটা হলো যে কেন ঘটেছে দেখেন, এটা কতগুলো প্রেক্ষাপট আমি একটা লিখেছি যুদ্ধটা ঠিক এই সময়ে কেন। ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা এখন কিন্তু একেবারে তলানিতে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে ২৬ থেকে ৪০-৪২-এর উপরে উনি কোনো অবস্থাতেই কোনো জরিপেই যেতে পারছেন না। কিন্তু মধ্যবর্তী নির্বাচন হবে নভেম্বরে। আর ডিসেম্বরে হলো নেতানিয়াহুর যে সংসদীয় নির্বাচন ইয়েতে হবে, যেটা ইসরায়েলে হবে সেখানে। সেখানেও তার জনপ্রিয়তা বলছে যে উনি কোনো অবস্থাতে ১২০টি যে সংসদীয় আসন আছে সেখানে সর্বোচ্চ তার দল ৫০ থেকে ৫২ অতিক্রম করতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। তার মধ্যে আবার তাদের নিজস্ব অভ্যন্তরীণ তো বেশ কিছু সমস্যা আছেই, চাপ আছে। এই সময়ে
মধ্যবর্তী নির্বাচনে আমেরিকায় রাষ্ট্রপতি পরিবর্তন হয় না, কিন্তু সেখানে তাদের যে হাউস ডিসিশন মেকিং যে হায়েস্ট বডি অ্যাপেক্স বডি যেটা আছে, সেখানে কিন্তু একটা চাপ প্রয়োগ করার একটা কৌশল হয়। সেখানে তারা বিরোধী পক্ষ যারা মেজরিটি সংসদ পায়, ক্ষমতা পায়, তারা বিল আটকে দিতে পারে, ব্যাখ্যা চাইতে পারে, রাষ্ট্রপতির কার্যকলাপের উপরে তারা কোর্টের হস্তক্ষেপ কামনা করতে পারে। নানা ধরনের মেকানিজম, এখন যেরকম ডোনাল্ড ট্রাম্প একটা মুক্ত পাখি, ফ্রি বার্ড, তখন আর সেটা থাকবে না মধ্যবর্তী নির্বাচনে যদি উনি ধরাশায়ী হন। তো মধ্যবর্তী নির্বাচনের আগে উনি যে স্লোগানটা প্রথমে বলেছিলেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, সেটাকে এস্টাবলিশ করার জন্য যে আমেরিকাকে গ্রেট করতে হলে আমার মতো একজন ডোনাল্ড ট্রাম্পই দরকার, অন্য কাউকে দিয়ে হবে না। বিশেষ করে জো বাইডেনকে তো উনি খুবই আন্ডারমাইন করেন, এবং আমেরিকা যতই এগিয়ে যাক, একজন নারী রাষ্ট্রপতি হবেন, এটা আমেরিকানদের ডিকশনারিতে বা সিলেবাসে বোধহয় খুব সহজ পাঠ্য কোনো বিষয় না। যার জন্য কিন্তু সবসময় ডোনাল্ড ট্রাম্প এটাকে এগিয়ে নিতে চেয়েছেন যে আমি সাহসী, আমি সুপুরুষ, আমার দ্বারাই আমেরিকাতে খবরদারি করা, দাদাগিরি করা সম্ভব। এবং এটা প্রমাণ করার জন্য উনি নভেম্বরের আগে সহজে উনি দমবেন বলে মনে হয় না। সেই প্রেক্ষাপটে যুদ্ধটা এক্সটেনশনের দিকে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যেটা, যে নেতানিয়াহু একইভাবে তার সেই ক্ষমতাটুকু প্রতিষ্ঠিত করার জন্য এবং তার সেই আধিপত্য বজায় রাখার জন্য উনিও চাবেন যে ইলেকশনে যত কাছাকাছি পর্যন্ত পৌঁছা যায়, সেটার জন্য উনি একটা চেষ্টা চালিয়ে যাবেন, এটাও ধরে নেওয়া যায়। আর আরেকটা যেটা মানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সেটা হচ্ছে যে ফর্মালি এখন আর হয়তো প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো সমস্ত দেশগুলো দুই ভাগ হয়ে এক্সিস ফোর্স, অ্যালাইড ফোর্স হয়ে তারপর দুজনের মুখোমুখি হবে, এটা এখন হবে না। এখন যেটা হচ্ছে যে দুটো দেশের মধ্যে বা দুটো পক্ষের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তৃতীয় পক্ষ এটার বেনিফিট কীভাবে নিতে পারে, ওখান থেকে কিন্তু প্রক্সি ওয়ারেরও জন্ম হয়েছে। আপনি দেখেন, ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ না করলেও সে 3টা প্যারালাল প্রক্সি ফোর্স তৈরি করেছিল, হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের দিয়ে ইয়েমেন থেকে আক্রমণ করতো, হামাসকে দিয়ে তারা লেবানন থেকে আক্রমণ করতো ইসরায়েলের উপরে, আবার ওখানে ফিলিস্তিনের ভিতরে হিজবুল্লাহ যারা ছিল তারা একেবারে কিন্তু দমে যায়নি। তো এই 3টা ফোর্স দিয়ে কিন্তু সবসময় ইসরায়েলকে একটা চাপে রাখার জন্য ইরান সবসময় চেষ্টা করত। তো এই প্রেক্ষাপটগুলো কিন্তু তৈরি করে অস্ত্র ব্যবসায়ীরা। তারা এখন তো এই 3টা প্রক্সি যে বাহিনীর কথা বলছেন একেবারে তারা মানে বিলিয়নের কাছাকাছি, ধ্বংস না হলে বিলিয়নের কাছাকাছি। তাদেরকে এখন বলা যায় যে স্যালাইন দিয়ে কোনো রকমে বাঁচিয়ে রাখা হয়েছে। তো এইটা হলো অস্ত্র ব্যবসায়ীদের একটা কৌশল। তারা সরাসরি যুদ্ধ বাঁধাবে না, প্রক্সি ওয়ার করবে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে দেখেন যে সমস্ত মধ্যপ্রাচ্যব্যাপী যে এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল বা আকাশে যে জঙ্গি বিমান থেকে বোমা নিক্ষেপ করলে সেটাকে নিউট্রাল করা বা জঙ্গি বিমানকে বাধা দেওয়া, এটা যে পুরোটা সিস্টেম, রেডার সিস্টেম বলেন, অ্যান্টি এয়ারক্রাফট ডিফেন্স বলেন, মিসাইল সিস্টেম, মিসাইল ডিফেন্স বলেন, এগুলো সব কিন্তু আমেরিকার করা বা স্থাপন করা। তারা তাদের বিভিন্ন রণ যে বহর, সেটা তাদের কাছে বিক্রি করেছে। আমি যদি নাম উল্লেখ করে বলি আপনাকে, তাদের যে থার্ড বলে, যেটাকে টার্মিনাল হাই অল্টিটিউড এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা অত্যন্ত মূল্যবান একটা এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা তারা সৌদি আরবের কাছে বিক্রি করেছে। তাদের প্যাট্রিয়ট যেই মিসাইলগুলো তারা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে কম বেশি বিক্রি করেছে। তাদের ম্যাক যে মিসাইলগুলো তারা মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে বিক্রি করেছে। বিক্রি করার পরেও তার মধ্যপ্রাচ্যের দেশগুলো কি নিরাপদ না। তাদের ওখানে এখন আরামকোর মতো যে সৌদি আরবে একটা বড় আমেরিকান তেল শোধনাগার, সবচেয়ে বড় যে তেল শোধনাগার, সেটার ডিফেন্স তো তারা নিশ্চিত করতে পারলো না। আমেরিকান বেস যেটা কাতারে, সবচেয়ে বড় বেস মধ্যপ্রাচ্যের হলো কাতারে, যেখানে আপনার 10 থেকে 20,000-এর মতো আমেরিকান সোলজার সবসময় থাকে। ওটা মধ্যপ্রাচ্যে বলা হয় যে 40 থেকে 50,000 আমেরিকান সৈন্য অন অ্যাভারেজ থাকে, কিন্তু শুধু কাতারে বেস করে 10 থেকে 20,000 সার্বক্ষণিক, সবচেয়ে বড় ঘাঁটি। সেই ঘাঁটিটার তারা কিন্তু পারল না তাদের ঠিক এই জায়গাটা একটু আলাদা শুনতে চাই। ট্রাম্প বা ইউএস প্রশাসন তো বারবার বলতেছিল যে
তাদের নিরাপত্তার কারণে তারা মিডল ইস্টে ঘাঁটি দিয়েছে, কারণ সেই ঘাঁটিগুলো কিন্তু তাদের নিরাপত্তার বিঘ্ন ঘটাচ্ছে। Correct. ইরান কিন্তু সেটা টার্গেট করে মারতেছে। হ্যাঁ, এইটা কি ইউএস এর সঙ্গে এই মধ্যপ্রাচ্যের যে বন্ধু প্রতিম যে দেশগুলো তাদের সাথে দূরত্ব তৈরি করবে? অবশ্যই দূরত্ব তৈরি করবে, কিন্তু অ্যাপারেন্টলি যতদিন ওখানে রাজতন্ত্র থাকবে ততদিন দূরত্ব তৈরি করলেও সেটা খুব বেশি ইফেক্টিভ হবে না। কারণ হচ্ছে যে আমি মধ্যপ্রাচ্যে তো ছিলাম, আমি জানি সেখানকার মেকানিজমটা কীরকম। তারা নিজেরা একটা ওই অস্ত্র ব্যবসায়ী যারা, তারা নিজেরা একটা বিদ্রোহী গ্রুপ তৈরি করে বিভিন্ন দেশে বা সীমান্তবর্তী এলাকায় উপজাতীয়দেরকে তাদের বিভিন্নভাবে তাদেরকে এক্সপ্লয়েট করে করে ওখান থেকে একটা বিদ্রোহী গ্রুপ তৈরি করে করে ওটার খবরটা এত সিক্রেটলি তারা করে যে তারা নিয়মিত বাহিনী যারা থাকে তারা সাধারণত এটা টের পায় না, তাদের অগোচরে করে। কিন্তু ওই সময়ে আমেরিকার গোয়েন্দা বাহিনী সিআইএ যারা আছে তারা তখন একটা টপ ক্লাসিফিকেশানে একটা তাদেরকে ইনফর্ম করে যে তুমি তো বসে এখানে বসে রাজপ্রাসাদে বসে ঘুমাচ্ছ, এখানে খবর তো বেশি ভালো না, তোমার তো ওরকম সিংহাসন নিয়ে টানাটানি শুরু করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কী বলো, কোনো আমার গোয়েন্দা সংস্থার কোনো খবর টবর তো পাইনি। বলে ওরকম না, তুমি এই জায়গাতে এইভাবে এইভাবে চেক করো। চেক করে দেখা যায় ঠিকই ওখানে অস্ত্রের মজুদ আছে, ওখানে গোপন একটা মিটিং হচ্ছে, সেখানে জিহাদি বই পাওয়া যাচ্ছে, সেখানে হচ্ছে। তখন তারা মনে করে তাহলে উপায় কি, উপায় হলো তাকে আমার হাতে রাখতে হবে। এই রাজ পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তারাও কখনো সরাসরি আমেরিকার বিরুদ্ধে যাবে না, বরঞ্চ তাদের সাথে তাদেরকে কাতার কি করলো, কয়দিন আগেই তো একটা মানে ট্রাম্পকে উপহার দিল, যেটা মানে বলা যায় আরেকটা রাজপ্রাসাদ, উড়ন্ত রাজপ্রাসাদ। তারপরে সৌদি আরব তো তাদের ইনভেস্টমেন্ট তো মানে নানাভাবে আমেরিকাতে করেছে, রাজ পরিবারের ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি। তো এই সব কিছু মিলিয়ে তারা তাদের ইনভেস্টমেন্টের নিরাপত্তা, তাদের নিজস্ব রাজ পরিবারের নিরাপত্তা, এইগুলো চিন্তা করে আমেরিকার খুব বেশি দূরে যাবে না। আর আমেরিকার ইমেজটা এখন বর্তমান বিশ্বে কীরকম আছেন দেখেন, সে চাইলো না বলে ভেনিজুয়েলাতে নির্বাচিত কেউ থাকতে পারলো না, তুলে নিয়ে আসলো। উনি চাচ্ছেন না বলে ইসরায়েলের মতো একটা দেশ যা খুশি করে বেড়াচ্ছে। আমেরিকাতে একটা বিড়াল যদি আটকা পড়ে যায় কোনো গর্তের মধ্যে, একটা কুকুর যদি একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, ফেসবুক এবং তাদের সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে যায় সেটার ছবি, সেটার জন্য কালো ব্যাজ ধারণ করা, কত কিছু। কিন্তু ইসরায়েলের গুলিতে যখন ফিলিস্তিনিরা মারা যাচ্ছে, হাসপাতালের রোগীরা মারা যাচ্ছে, অক্সিজেন প্ল্যান্ট উড়াই দিচ্ছে, এটাতে কারো কোনো আসা যায় না। দিস ইজ আমেরিকা। তো এটা যখন হচ্ছে তখন স্বাভাবিকভাবেই বলা যায় যে যুদ্ধটা খুব সহজেই থেমে যাবে বলে একটা আশা করা যায় না। আর আরেকটা প্রেক্ষাপট যে আমেরিকা ইসরায়েলকে থামানোর মতো দুটো শক্তি ছিল, রাশিয়া এবং চীন। যেটা হয়েছে, রাশিয়া নিজেই এখন ইউক্রেন নিয়ে একটা বিপদের মধ্যে পড়েছে, এটা না গিলতে পারছে না ফেলতে পারছে, এবং পুরো ইউরোপীয় ইউনিয়নের সাথে তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে কিন্তু এই ইউক্রেন ইস্যুতে। সুতরাং এখন সে নতুন করে ইরানের পক্ষ নিয়ে আমেরিকা বা ইউরোপীয় দেশগুলোর বিপক্ষে সরাসরি দাঁড়ানোর মতো প্রয়োজন অনুভব করছে না, বা অনুভব করলেও সে সেটাকে অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা করছে। আর চীন বিপদে আছে হচ্ছে ওই বাণিজ্যিক অবরোধ নিয়ে এবং তাইওয়ান নিয়ে। বাণিজ্যিক অবরোধটা হলো যেই ট্যাক্স তার উপরে ইম্পোজ করেছে ট্রাম্প প্রশাসন, এটাকে এখন সে আর চায় না যে এটা প্রলং করুক বা এটা আরও বাড়ুক। তো স্বাভাবিকভাবেই সে সরাসরি এখন আমেরিকার বিরুদ্ধে এই মুহূর্তে গিয়ে ওই ট্যাক্সের উপরে আরও ট্যাক্স বা এই ধরনের কোনো জটিল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে না। এবং তার তো মাস্টার প্ল্যান হলো বাণিজ্য, তার মাস্টার প্ল্যান হলো তার মুদ্রাকে পৃথিবীর শক্তিশালী মুদ্রা তৈরি করা, তার মাস্টার প্ল্যান হলো যে চীনের নিজস্ব নিরাপত্তার জন্য ওখানকার যেই সামরিক শক্তি সেটাকে আরও উন্নত করা, সেটাকে ব্যবহার করে অন্যকে ঘায়াল করা না, তার নিজস্ব নিরাপত্তার জন্য। এবং এই নিরাপত্তা বলতে এখন কিন্তু নিরাপত্তার সংজ্ঞাটাই চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা নিরাপত্তা মনে করতাম অস্ত্র নিয়ে চতুর্দিকে পাহারা দেওয়া হলো নিরাপত্তা, কিন্তু চীন বলেন বা উন্নত বিশ্ব যারা আছেন তারা নিরাপত্তা বলতে এখন খাদ্য নিরাপত্তার কথা চিন্তা করে, বাণিজ্যিক নিরাপত্তার কথা চিন্তা করে, জ্বালানি নিরাপত্তার কথা চিন্তা করে, যেটা চিন্তা করিনি বলে বাংলাদেশ আজকে এই সংকট। তারা বায়োডাইভার্সিটি এটা চিন্তা করে, পানির নিরাপত্তার কথা চিন্তা করে, পরিবেশ পরিস্থিতির নিরাপত্তা, এমনকি পশু পাখির নিরাপত্তার কথাও চিন্তা করে। নিরাপত্তার সংজ্ঞাটাই পাল্টে গেছে। তো চীন এখন তাদের সেই নিরাপত্তাগুলো নিয়ে বেশি চিন্তিত, যত না বেশি চিন্তিত ইরান আর ইসরায়েলের বা আমেরিকার মধ্যে মধ্যপ্রাচ্যে কী হচ্ছে। সে তার বাণিজ্য কিভাবে করা যাবে আর তেলের রুটটা কিভাবে খোলা রাখা যাবে, কারণ তার মেইন সোর্স ছিল দুটা,
একটা হলো আপনার ভেনিজুয়েলা থেকে আসতো, আরেকটা হলো যে ইরান থেকে এবং হরমুজ প্রণালী হয়ে। ট্রাম্প তো ওই জায়গাতেই আঘাত হানলো। তো এইটা হলো একটু আশার বাণী যে হরমুজকে খুলতে গেলে ইরানের সাথে একটা নেগোসিয়েশন। নেগোসিয়েশন, বোঝাপড়া, শান্তি আলোচনা কিছু একটা করতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় আশার আজকে জায়গা। কিন্তু ইরানের প্রেসিডেন্ট পেজিশকিয়ান টুইটে বলছেন যুদ্ধ তখন থামবে যখন আমেরিকা তাকে ইরানের লেজিটিমেট রাইট বুঝিয়ে দেবে অধিকারটা। আবার ট্রাম্প একদিকে আজকে বলছেন, আমি দেখলাম যে যুদ্ধ তখন থামবে যখন হচ্ছে ট্রাম্প চাবে, কারণ ওনার দাবি যে ইরানের আর কিছু অবশিষ্ট নাই, যুদ্ধ যে কোনো সময় উনি থামিয়ে দেবেন আর কি, সমাপ্তি ঘোষণা করবেন। হ্যাঁ, তো পাল্টাপাল্টি বক্তব্য যুদ্ধে আমরা যেটা শুনি। হ্যাঁ, আমরা নিউজ পেপারে পড়ছিলাম ইরান শাহেদ জি, মিসাইল ব্যবহার এই যে করছে, এবং যেটা শাহেদ হচ্ছে 3, শাহেদ 3 4। মানে $35,000 এরকম। হুম, আর সেটা ঠেকাইতে আমেরিকার খরচ হচ্ছে $50 লাখ এরকম কিছু। কারেক্ট। এই ড্রোনটা দিয়ে আসলে কত টিকে থাকতে পারবে ইরান? ইরানের এই আমাদের যতটুকু আমরা লেখাপড়া করেছি এটা যথেষ্ট স্টক তাদের আছে। কারণ হচ্ছে আপনার একটা জিনিস যখন আপনার অল্প পয়সায় তৈরি করা সম্ভব হয় তখন এটা তৈরি করে 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 মজুত করা কিন্তু খুব সোজা। এবং ইরানের বিরুদ্ধে এই আমেরিকা যে অ্যাকশন নেবে বা ইসরায়েল যে অ্যাকশন নেবে এটা তো নতুন কোনো কিছু না, তারা অনেক আগের থেকে জানে। এবং তাদের 1979 সাল থেকে যখন থেকে রাজতন্ত্রের পতন হলো, ইরানের যে শাহ ছিল রাজা শাহ পাহলভি, তার বিরুদ্ধে যখন আন্দোলন হলো এবং তাদের পতন হলো, এবং সেখান থেকে প্রথমে রুহুল্লাহ কবির। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তারপরে আলী খোমেনি আসলেন। তারা তো 79 থেকে এই পর্যন্ত মানে একটা দীর্ঘ সময় পেয়েছেন, এবং এই সময়টা তারা খুব ভালো করে জানতেন যে যে কোনো সময় ইরানকে এটা মোকাবেলা করতে হবে। সেই হিসাবে তাদের একটা প্রস্তুতি ছিল। ইরান আমার পড়াশোনা মতে বা আমার চিন্তা ভাবনার সাথে যেটা মনে হয় এখনও তারা অল আউটে যায়নি। তাদের সমস্ত একসাথে তারা এখন ব্যবহার করবে না। তারা যেটা করতে চাচ্ছে যে ওদের যে সমস্ত মিসাইলগুলো আছে বা অ্যান্টি ট্যাঙ্ক ক্যাপাসিটি বা অ্যান্টি মিসাইল যে ক্যাপাসিটি, এয়ার ডিফেন্স সিস্টেমের যে ক্যাপাসিটি আছে, ওরা দেখেন খুব কিন্তু রেশনিং করে করে মারছে। একটা মারছে, অপেক্ষা করছে, আরেকটা মারছে, অপেক্ষা করছে, এরকম করে করে তাদের চূড়ান্ত আক্রমণ বা যেটা মরণ কামড় যেটাকে বলি আমরা বাংলায়, সেটা কিন্তু এখনও করেনি দুটা কারণে। এক হলো যে এটাকে আমরা নিরাপত্তার ভাষায় বলি ব্যাটেল অফ অ্যাট্রিশন। অ্যাট্রিশন হচ্ছে যে যেটা ক্রমাগতভাবে সে একদিন তাকে মারার দরকার নেই, আস্তে আস্তে ব্লিডিং হতে থাকুক। ব্লিডিং হয়ে যখন সে ফ্যাকাশে হয়ে যাবে তখন সে হয় নিজে নিজে মারা যাবে, অথবা বলবে যে ভাই আর আমার একবার রক্ত বন্ধ করো আমার, আমি বাঁচতে চাই। অথবা বলবে যে ভাই আমি আত্মসমর্পণ করলাম, তোমরা এখন আমাকে আর মেরো না। তো এইটা হলো একটা যুদ্ধের একটা কৌশল। তো এইটা একটা হতে পারে একটা। আরেকটা হলো যে ইরান আন্তর্জাতিকভাবে অন্তত এতটুকু প্রমাণ করতে পেরেছে যে যে কথা বলে ইরানে আক্রমণ করা হয় যে তাদের ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, যে বা পারমাণবিক অস্ত্র আছে, যেটা সে ডেভেলপ করেছে এবং সে সেটাকে প্রয়োগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এইটা যাতে হাস্যকর হয় বা এটা যাতে প্রমাণিত না হয়। অলরেডি আমেরিকায় কিন্তু একবার ধোঁকা খেয়েছে ইরাক। ইরাকের সেই কাহিনী বলে। আমি তো তখন মধ্যপ্রাচ্যের যুদ্ধে ছিলাম 90-91 সালে, যেই সময় সাদ্দাম হোসেন কুয়েত দখল করলো। মানে এখনও মনে আছে যে আমি সিএনএনে দেখছিলাম, লাইভ দেখাচ্ছে যে তারা যে আন্তর্জাতিক তদন্ত কমিশন তারা গেছে একটা মানে খুব ঘটা করে বললো যে আজকেই উদ্ধার করা হবে আর কি। সেটা ছিল আপনার একটা কৃষি গবেষণাগার ছিল আর কি। তো তাদের একটা চিত্রটা এইভাবে সামনে এনেছিল বিশ্বের সামনে যে কৃষি গবেষণার নামে সেখানে আসলে পারমাণবিক গবেষণা হচ্ছে। তারা একেবারে লাইভ ক্যামেরা সব শিশু করে দেখা গেল। তারপরে লাস্টে যেটা দেখা গেলো এটা একটা কীটনাশকের একটা গোডাউন এবং কীটনাশক উৎপাদনের কারখানা, এটার উপরেই তারা রিসার্চ করে, আর কোনো কিছু সেখানে পাওয়া যায়নি। তো এই ধরনের কিছু হাস্যকর জিনিস ইরান মনে হয় আবার প্রমাণ করতে চাচ্ছে, যার জন্য এখনও তারা ওইভাবে অল আউটে যায়নি। আর তাদেরও নিজস্বত্ব আসলে কিছু দুর্বলতা তারা নিজেরা জানে, যে তারা মুসলমান হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলো তো তাকে সমর্থন দিচ্ছে না, যেহেতু তাই শিয়া সুন্নির যে বিভাজনটা আছে, আর পলিটিক্যাল একটা দূরত্ব আছে। পলিটিক্যাল একটা আছে। তারপরে ট্রাম্প তো ক্রমাগত ইয়াং জেনারেশনকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, নারীদেরকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। আপনি জানেন 2022 সালের আমি
মাসা আমিনি। হ্যাঁ, আমিনি মাসাই সম্ভবত এরকম একটা নাম। সেই নারীকে মোরাল পুলিশিংয়ের নামে পুলিশ হেফাজতে যখন মারা গেল, তখন যে নারীদের আন্দোলন হলো, ওটা পুরাই তো ব্যাক আপ করেছে আমেরিকা এবং ইসরায়েল। এবং অতি সম্প্রতি যে তরুণদের যেটা হলো কিছুদিন আগে, এবং এখনও কিন্তু চলছে, এবং তারা তো বলছে যে আমেরিকাকে তাদের যে পরবর্তী শাসন কে করবে এটা হবে আমেরিকার চয়েসে। আমেরিকার চয়েসে না হলে সে বেশি দিন টিকতে পারবে না, প্রকাশ্যে তারা এগুলো বলছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমেরিকা এই যুদ্ধটাকে আমার মনে হয় খুব সহজে থামতে দেবে না, যতক্ষণ না পর্যন্ত তাদের চোখে তাদের সাথে তাদের কথা শোনার মতো একটা পরিস্থিতি ইরান থেকে খুঁজে পাওয়া না যাবে। তা আমরা চাই যুদ্ধ থেমে যাক, আসলে শান্তি ফিরে আসুক। অবশ্যই, অবশ্যই। কারণ এর সঙ্গে বিশ্ব শান্তির সঙ্গে আমরাও জড়িত। আমরা চাই শান্তি ফিরে আসুক, সেই প্রত্যাশা থাকলেও আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আপনারা কি চান, কেমন দেখছেন, কমেন্ট করে জানাবেন। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডগুলো ফলো করবেন, কারণ আমরা চাই কথা চলুক।